নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার অনির্বাণ। আবার আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার চ্যানেলে বর্তমানে রাজস্থান ভ্রমণ সিরিজ চলছে। গত পর্বে আমরা আজমির ভ্রমণের সংক্রান্ত দেখিয়েছিলাম, আজমির শরীফ দরগা সেখানে গিয়েছিলাম। তারপর সেখান থেকে পরের দিন আবার পুষ্কর গিয়েছিলাম, পুষ্কর লেক, ব্রহ্মা মন্দির সবটাই গেছি, সবটাই ঘুরছি লোকাল ট্রান্সপোর্টের উপর নির্ভর করে, কম খরচে। রাজস্থান যে সকলে বলে যে কস্টলি, সস্তায় হয় না, আমার উদ্দেশ্য যে কম খরচে সস্তায় কতটা করা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওগুলো আমার চ্যানেলেই আছে, আপনারা না দেখে থাকলে দয়া করে একটু ভিডিওগুলো দেখে নেবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকে আমরা এই আজমির থেকে আমাদের যে লাস্ট শেষ গন্তব্য ছিল জয়পুর, সেই জয়পুরের উদ্দেশ্যেই যাত্রা করব। জয়পুর থেকেই আমরা আবার হাওড়ার শিয়ালদা ফেরার যে ট্রেন সেটাই আমাদের ধরা ছিল। তো চলুন দেখতে থাকুন আমাদের জয়পুরের যাত্রা, এবং জয়পুরের কিছু কিছু দ্রষ্টব্য স্থান আমরা দেখাবো, কারণ সময় খুব সংকীর্ণ থাকার জন্য সবটা হয়তো কভার করতে পারিনি। যেটুকু যেভাবে দেখেছি, সস্তায় দেখেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। চলুন যাই জয়পুর। আজকে আমরা এখন আজমির থেকে যাব জয়পুরের উদ্দেশ্যে। বিকেলবেলা সন্ধ্যে 6টার সময়, 5:55 গাড়ি আছে। আমরা বেরিয়ে পড়লাম, আমরা যে ধর্মশালা ছিলাম এখান থেকে স্টেশন হাঁটাপথের দূরত্ব, সেই ট্রেন ধরে আমরা জয়পুর পৌঁছানোর টাইম ওটার রাত 8:10, মানে ঘন্টা 2 মতো সময় লাগবে। আমরা জয়পুরে আজকে রাত্রে থাকবো। চলুন জয়পুর গিয়ে দেখা হচ্ছে। ঘন্টায় 6:06 সঠিক সময় আজমির থেকে আমাদের ট্রেন রওনা হলো। আমাদের গন্তব্য, আপাতত শেষ গন্তব্য বলা যায় রাজস্থান ভ্রমণের, জয়পুর, অর্থাৎ রাজস্থানের রাজধানী শহর জয়পুর। আর এটা শিডিউল টাইম 8:10। রাত্রি 8:10-এর মধ্যে, অর্থাৎ ওই প্রায় 2 ঘন্টা 5 মিনিট মতন সময়ে জয়পুরে পৌঁছে যাবে। মাঝখানে 2টি স্টেশন আছে স্টপেজ, তারপর জয়পুরে পৌঁছে যাবে। এবার দেখা যাক, সাধারণভাবে ট্রেনটি জয়পুরে বিফোর টাইমেই ঢোকায়। এবার আমরা দেখি কখন পৌঁছাই, নেমে আবার থাকার একটা ব্যবস্থা করতে হবে। করে যদি সময় থাকে তাহলে আমরা লোকাল আশপাশের বাজার দোকানগুলি দেখব, এবং কালকে কিছু আমরা সাইট সিইং করে আমাদের কালকেই আবার ফেরার ট্রেন আছে শিয়ালদা আজমের এক্সপ্রেসে, আমরা ফিরব। তো যাই করব সেটা সবটাই দেখাবো। ঠিক আছে, চলুন তাহলে দেখা হচ্ছে জয়পুর স্টেশনে গিয়ে। অবশেষে আমরা এসে পৌঁছলাম জয়পুর স্টেশনে। 8:10-এ পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন একটু লেট করে 2 মিনিট লেট করেছে। 8:03-13 এসে পৌঁছালো। এবার জয়পুর স্টেশন থেকে আমরা বাইরে বেরোবো, আর সেখান থেকে দেখবো কোথায় কী হোটেল বা কিছু পাওয়া যায়, কি ধর্মশালা দেখি কোথায় থাকা যায়, তারপর আপনাদের জানাচ্ছি। চলুন। আমরা গতকাল জয়পুরে এসে পৌঁছেছিলাম, রাতে কিছু দেখাতে পারিনি। আমরা এখানে যে হোটেলটা, এই হোটেলটাই ছিলাম। মোটামুটি ভালো, কোনো অসুবিধা কিছু হয়নি, ফ্যামিলি হোটেল, ঠিকঠাকই আছে। এবার আমরা আজকে বেরিয়ে পড়েছি। আমাদের দুপুরবেলা 2:30-এর সময় ট্রেন আছে এখান থেকে, শিয়ালদা আজমির এক্সপ্রেস। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। আমরা যেটুকু সময় যা কাজে লাগাতে পারি সেইটাই চেষ্টা করছি এখন, মানে যতটুকু যা দেখা যায়। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে জয়পুর মেট্রো স্টেশন। জয়পুর মেট্রো স্টেশন হচ্ছে আমাদের স্টেশনের পাশেই, জয়পুর মেট্রো স্টেশন থেকে আমরা যাব, দেখি কতটা, ওই যে বলেছিলাম কতটা কম খরচে করা যায় সেটাই চেষ্টা। তো জয়পুর মেট্রো স্টেশনে করে যাব। বড়ি চৌপর বলে একটা জায়গা আছে, এখান থেকে 3টে কি 4টে স্টেশন পড়ে। সেই বড়ি চৌপর মেট্রো স্টেশনে নেমে ওখানেই আমরা যে হাওয়া মহল, জলমহল, সিটি প্যালেস সবই ওই আশপাশে, সেই জায়গাগুলো ঘুরে দেখব। আমরা সেই অটো ভাড়া করলে
সেই একই গল্প, বিশাল বিশাল টাকার ব্যাপার। যাই হোক, চলুন তাহলে আপাতত মেট্রো স্টেশনে যাই, তারপরে দেখছি। রয়েছে জয়পুর স্টেশন, জয়পুর রেল স্টেশন। আর জয়পুর রেল স্টেশন থেকে হেঁটে গেলে এই পাশে এই যে দেখা যাচ্ছে জয়পুর মেট্রো স্টেশন। একটুখানি আমরা হেঁটে এইটুকু চলে এলে মেট্রো ধরে আমরা আবার যাবো বাড়ি চৌপাট। দেখা যাচ্ছে স্টেশনের অংশ, আর এই চলে এলাম মেট্রোর গেট, 2 নম্বর গেট। চলুন মেট্রো স্টেশনে যাই। এসকালেটার আছে এখানে, অসুবিধা কিছু নেই। চলুন, এই যে আমরা যাচ্ছি, আমরা এখান থেকে এই যে মেট্রো টোকেন কিনে নিলাম। 15 টাকা করে ভাড়া এখান থেকে, আমাদের কলকাতা মেট্রোর মতোই সস্তা। এখান থেকে বাড়ি চৌপাট যাব, একজনের 15 টাকা করে নিল। তো এবারে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। 7টা 10 এখন ঘড়িতে বাজে। দেখলাম 7টা 16-তে বাড়ি চৌপাট যাওয়ার ট্রেন আছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো যাই বাড়ি চৌপাটের দিকে। এই যে দেখুন অ্যারোই দেওয়া আছে বাড়ি চৌপাট রেল স্টেশন, এইদিকে আমাদের যেতে হবে। চলুন। স্টেশন মোটামুটি এখন ফাঁকা, সকালবেলা, ব্যস্ততম অফিস টাইম এখনও শুরু হয়নি। যাই হোক, আমরা এখন এই যে এসে পৌঁছেছি জয়পুর মেট্রো স্টেশনে। এবার এই দিক থেকেই আসবে ট্রেনটি, আর যাবো আমরা উল্টো দিকে, ওইদিকে বাড়ি চৌপাটের দিকে। স্টেশন ফাঁকা মোটামুটি, আমরা দাঁড়াই এখানে। এবার ট্রেন আসুক, ট্রেনে উঠছি, তারপর দেখাচ্ছি। ঠিক আছে, অপেক্ষা করুন। আমাদের ট্রেন ঢুকছে মেট্রো স্টেশন। মেট্রোতে উঠে পড়েছি, কলকাতা মেট্রোর মতো। সকালবেলা যথেষ্ট খালি আছে, সুবিধা কিছু হয়নি। যাই বাড়ি চৌপাট। এবার মেট্রো স্টেশনে এসে নামলাম। এবার এইখানে এই যে বোর্ডে লেখা আছে হাওয়া মহল যন্তর মন্তর, 1-4 নম্বর গেট দিয়ে আমরা সেদিক দিয়ে যাচ্ছি। চলুন। আমরা এই যে অটোটা এই দাঁড়িয়ে আছে, এই যে জায়গাটা বাস একটা মতন দাঁড়িয়ে আছে, এইখানটা থেকে আমরা এলাম এই রাস্তা ধরে। এই জাস্ট এই যে অটোটা দাঁড়িয়ে আছে, পেছনেই মেট্রো স্টেশন থেকে বেরোলাম, দিয়ে এলাম। এসেই দেখুন এই যে সামনে হাওয়া মহল। তাহলে কতটা চিপ রেটে আপনি ঘুরতে পারছেন দেখুন। এবং গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। 1799 সালে মহারাজা সোয়াই প্রতাপ সিং নির্মাণ করেছিলেন। এর নকশা করেছিলেন লালচাঁদ ওস্তাদ। এর 5তলা বহির্বিভাগটি মৌচাকের মতন, এবং যেটিতে 953টি ছোটো ছোটো জানলা ঝারকা দিয়ে সাজানো আছে। এর মূল উদ্দেশ্য ছিল যে রাজকীয় মহিলারা দৈনন্দিন জীবন এবং নিচের রাস্তায় উদযাপিত অনুষ্ঠানগুলি যাতে অদৃশ্যভাবে পর্যবেক্ষণ করতে পারেন। মল থেকে আমরা একটা অটো করে নিলাম, 10 টাকার বিনিময়ে আমাদের নামিয়ে দেবে জলমহলে। জলমহলের সামনে চলুন আমরা যাচ্ছি এখন জলমহল দেখতে। আমরা এলাম যে বাড়ি চৌপাট থেকে হাওয়া মহলের সামনে থেকে এই জায়গাটা নামালো 10 টাকা অটোর বিনিময়। এসে এবারে আমরা এখান থেকে এই যে এন্ট্রি গেট দিয়ে ঢুকেছি। আর এই যে দেখুন এসে পৌঁছেছি জলমহল। জলমহলে আমরা এসে পৌঁছেছি, সামনে দেখা যাচ্ছে জলমহল। জলমহল মূলত মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ। 1699 সালের দিকে এটি নির্মিত হয়েছিল। এটি একটি রাজপুত স্থাপত্যের বিশাল স্থাপত্য নিদর্শন। ভবন থেকে মানসাগর হ্রদের মনোরম দৃশ্য দেখা যায়, তবে ভূমি থেকে বিচ্ছিন্ন থাকার কারণে হ্রদের পূর্ব দিকে মানসাগর বাঁধ থেকে আশপাশে নাহারগড় পাহাড়ের পটভূমির সামনে একটি দৃষ্টিকোণও তৈরি হয়। স্থানীয় বেলেপাথর দিয়ে নির্মিত প্রাসাদটি একটি 3তলা ভবন, যার 3য় তলাটি কেবল প্রাসাদের পূর্ব দিকে অবস্থিত। রাস্তার পাশে জনসাধারণের জন্য নির্মিত প্রমনার থেকে পূর্ব দিকটি দেখা যায় না, যা প্রাসাদের পশ্চিম দিক। হ্রদ পূর্ণ হলে পূর্ব দিকের অতিরিক্ত নিম্ন স্তরগুলি জলের নিচে থাকে। জলমহলটিতে একটি বাগান সহ একটি ছাদের মেঝে রয়েছে, এবং বাগানটিতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে মুখ করে 4টি তিওয়ারি রয়েছে। তিওয়ারিগুলি বাংলার ছাদ শৈলীর স্থাপত্যের নকশা তৈরি করা হয়েছে।
যখন ছাদে 4টি অষ্টভুজাকৃতি ছত্রি স্মৃতিস্তম্ভের কোণগুলিকে চিহ্নিত করে। পূর্বে প্রাসাদটি ভূগর্ভস্থ ছিল এবং জলাবদ্ধতার কারণে আংশিক জলাবদ্ধতা ছিল, যা রাজস্থান সরকারের একটি পুনরুদ্ধার প্রকল্পের অধীনে মেরামত করা হয়েছে। থেকে আমরা একটা বাসে উঠে পড়েছি, সেই বাসে করে আপাতত এখন যাচ্ছি আমের ফোর্টের দিকে। জলমল থেকে আমের ফোর্ট 10 টাকা করে নিল। আমরা এবার আমের ফোর্টে গিয়ে সেখানে এখন আপাতত ঘড়ির কাঁটার বাজে 8:20। আমের ফোর্টে গিয়ে দেখি, আশা করছি খুলে গেছে 8টা, কেউ বলছে 8টা, কেউ বলছে 9টায়, টাইমিংটা কি কনফিউশন আছে। দেখি এবার তারপর আমরা আমের ফোর্টে ঢুকবো। মোটামুটি আমার সময় যেহেতু শর্ট, আমি সেই জন্য একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। আর জয়পুর আমি একবার আগে অলরেডি ঘুরেওছি, যার ফলে এটাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। দেখা যাক, ঠিক আছে তাহলে যাই, পৌঁছাই আমের ফোর্ট, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আমাদের একদম এই পার্কিংয়ে নামিয়ে দিল। আমরা এই আম্বার প্যালেসে এবার এখান দিয়ে প্রবেশ করছি। এই যে দোকান থেকে জলমল থেকে আম্বার প্যালেস আসতে 10 টাকা করে ভাড়া নিল বাসে করে। এবার আমরা এখানে প্রবেশ করছি। বেশ কিছুটা সিঁড়ি আছে এখানে, দেখা যাক। আমরা আগে ঢুকি, তারপর এই দেখুন আম্বার প্যালেস। চলুন আমরা যাই। ওঠার জন্য হাতিতে ওঠারও ব্যবস্থা আছে, তবে পার হেড যাওয়ার পথে 1100 টাকা 1200 টাকা শুধু এক পিঠে, দুজন উঠতে পারবে। আর আসার পথেও সেই টাকাটা লাগবে যদি নামতে চান। আর এছাড়া সিঁড়ি আছে, সিঁড়ি খুব বেশি নেই। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠলে এই এসে এইখানে এন্ট্রি হয়ে যাবে, সুতরাং খুব বেশি সিঁড়ি নেই, হেঁটে সহজেই উঠতে পারেন। মিনিট 10 মতন লাগবে। আমরা হেঁটেই উঠছি। চলুন আপাতত যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 9টা, 8:40 আর কি, 9টা বাজেনি। ঠিক আছে চলুন তবে যাই। আবার সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠি। দেখো আমরা এখানে টিকিট কাউন্টারের কাছে এসে পড়ছি। টিকিট কাটতে হবে এখানে। দেখি কত করে কি এন্ট্রি ফি। সব জায়গায় এন্ট্রি ফি বেড়ে গেছে, এবার এখানে কি আছে সেটা দেখতে হবে। আমের ফোর্টে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস এই যে প্রত্যেকের 102 টাকা করে। স্টুডেন্ট হলে তার কনসেশন আছে 22 টাকা করে তাদের, কিন্তু তার জন্য স্টুডেন্ট কার্ড দেখাতে হবে। এছাড়া বিদেশিদের জন্য বেশি 1000 টাকার কাছাকাছি এরকম। আর কিছু নেই। সিনিয়র সিটিজেনের জন্য এখানে আলাদা করে ডিসকাউন্ট বা কিছু নেই। ঠিক আছে, এই মোটামুটি এখানে টিকিট সংক্রান্ত ব্যাপার। এবার আমরা আস্তে আস্তে এটা এই সিঁড়ি দিয়ে উপরে ভেতরে প্রবেশ করব এবং কেল্লার ভেতরে কী কী আছে না আছে সেটা দেখব। চলুন তবে আমার সঙ্গে। আমের ফোর্ট বা আম্বার ফোর্ট রাজস্থানের আমেরে অবস্থিত একটি দুর্গ। এটি প্রায় 4 কিলোমিটার 12 কিলোমিটার আয়তনের একটি দুর্গ, যা রাজস্থানের রাজধানী জয়পুর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত, পাহাড়ের উপর অবস্থিত এবং রাজস্থানের জয়পুরের প্রধান পর্যটন আকর্ষণ। এই আমের দুর্গ তার শৈল্পিক
শৈলীর উপাদানের জন্য পরিচিত। এর বিশাল প্রাচীর, দরজা এবং পাথরের তৈরি পথের সাথে দুর্গটি মাওতা হ্রদকে উপেক্ষা করে, যা আমের প্রাসাদের জলের প্রধান উৎস। এটি রাজপুত স্থাপত্যের এক দুর্দান্ত উদাহরণ। এর কিছু ভবন এবং কাজের উপর মুঘল স্থাপত্যের প্রভাব রয়েছে। লাল বেলেপাথর এবং মার্বেল দিয়ে নির্মিত আকর্ষণীয় বিলাসবহুল প্রাসাদটি 4টি স্তরে স্থাপিত। প্রতিটি স্তরে একটি উঠোন রয়েছে। এতে দিওয়ানি আম বা জনসাধারণের দর্শকদের হল, দিওয়ানি খাস বা ব্যক্তিগত দর্শকদের হল, শীষমহল বা জয় মন্দির এবং সুখনিবাস রয়েছে, যেখানে প্রাসাদের অভ্যন্তরে জলধারার উপর দিয়ে প্রবাহিত বাতাস কৃত্রিমভাবে শীতল জলবায়ু তৈরি করে। তাই আমের ফোর্টটি আমের প্রাসাদ নামেও পরিচিত। রাজপুত মহারাজা এবং তাদের পরিবারের বাসস্থান ছিল। দুর্গের গণেশ গেটের কাছে প্রাসাদের প্রবেশপথে চৈতন্য সম্প্রদায়ের দেবী শিলাদেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির রয়েছে, যা রাজা মানসিংকে 1604 সালে বাংলার যশোরের রাজাকে পরাজিত করার সময় দেওয়া হয়েছিল। রাজা মানসিংয়ের 12 জন রানী ছিলেন, তাই তিনি 12টি কক্ষ তৈরি করেছিলেন, প্রতিটি রানীর জন্য একটি করে। প্রতিটি কক্ষে রাজার কক্ষের সঙ্গে সংযুক্ত একটি করে সিঁড়ি ছিল, কিন্তু রানীরা উপরে উঠতে পারত না। রাজা জয়সিংহের মাত্র একজন রানী ছিলেন, তাই তিনি 3টি বৃদ্ধ রানী কক্ষের সমান একটি কক্ষ তৈরি করেছিলেন। এই প্রাসাদটি জয়গড় দুর্গের সাথে আরাবল্লী পাহাড়ের একই শ্রেণীর চিল্কা টিলা উপর অবস্থিত। প্রাসাদ এবং জয়গড় দুর্গকে একটি জটিল হিসাবে বিবেচনা করা হয়, কারণ দুটি একটি ভূগর্ভস্থ পথ দ্বারা সংযুক্ত। যুদ্ধের সময় রাজপরিবারের সদস্যরা এবং আমের ফোর্টের অন্যান্য সদস্যদের আরও সন্দেহজনক জয়গড় দুর্গে স্থানান্তরিত করার জন্য এই পথটি একটি পালানোর পথ হিসেবে তৈরি করা হয়েছিল। প্রত্নতত্ত্ব এবং জাদুঘর বিভাগের সুপারিনটেন্ডেন্টের মতে আমের ফোর্টে বার্ষিক পর্যটকদের আগমন ছিল প্রতিদিন 5000 জন, যার মধ্যে 2007 সালে 1.4 মিলিয়ন দর্শনার্থী ছিল। 2013 সালে কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির 37তম অধিবেশনে রাজস্থানের 5টি দুর্গের সাথে আমের দুর্গকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। আমের বা আম্বার কথাটি চিল্কা টিলার উপর নির্মিত অম্বিকেশ্বর মন্দিরের নাম থেকে এসেছে। অম্বিকেশ্বর হলো দেবতা শিবের স্থানীয় নাম, তবে স্থানীয় লোককাহিনী অনুসারে দুর্গটির নাম অম্বা মাতৃদেবী দুর্গার নাম থেকে এসেছে। আমের ফোর্টের একটি বিশেষ আকর্ষণ হলো শীষমহলের পাশে একটি স্তম্ভের গোড়ায় খোদাই করা জাদুকরী ফুল, যেখানে 2টি উড়ন্ত প্রজাপতির চিত্র রয়েছে। ফুলটিতে 7টি অনন্য নকশা রয়েছে, যার মধ্যে রয়েছে একটি মাছের লেজ, পদ্ম, ফণাযুক্ত কোবরা, হাতির সুঁড়, সিংহের লেজ, ভুট্টার খোঁপা এবং বিচ্ছু, যার প্রতিটি হাত দিয়ে প্যানেলটি আংশিকভাবে লুকিয়ে রাখার একটি বিশেষ উপায় দ্বারা দৃশ্যমান। এই ফোর্টের পূর্ব দিকে অবস্থিত জয় মন্দির এবং পশ্চিমে সুখনিবাসের মাঝখানে অবস্থিত বাগানটি 3য় উঠোনের উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত। মির্জা রাজা জয় সিং দ্বারা নির্মিত হয়েছিল। এটি চাহারবাগ বা মুঘল উদ্যানের আদলে তৈরি। এটি একটি ষড়ভুজাকার নকশা আকৃতির একটি ডুবন্ত বিছানায় অবস্থিত। এটি একটি তারকা আকৃতির পুলের চারপাশে মার্বেল দিয়ে রেখাযুক্ত সরু নালা দিয়ে বিছানো আছে, যার মাঝখানে একটি ঝর্ণা রয়েছে। বাগানের জন্য জল সুখনিবাস থেকে আসা নালা এবং জয় মন্দিরের ছাদ থেকে উৎপন্ন চিনিখানা কুলুঙ্গি নামক নালা থেকে ক্যাসকেডের মাধ্যমে প্রবাহিত হয়। এবার আপনাদের দেখিয়ে দিই একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছিলাম তো এই যে ওই যে দেখুন এই যে জায়গাটা, এইখানে বাস আমাদের নামিয়েছিল, এইটা সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি। তাহলে আমরা ওইখানে নেমে যাব, ওইখান থেকে আবার যেভাবে বাস করে এসেছিলাম 29 নম্বর বাস, সেই বাস ধরে আবার আমরা চলে যাব ওই বাড়ি চৌপার মেট্রো স্টেশনের কাছে। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলি। এখানে কিছু স্ক্যাম হয় বলতে ধরুন, প্রথমেই যে হাতিওয়ালারা আছে বা জিপওয়ালারা আছে, তারা আপনাকে ছেঁকে ধরবে, প্রচুর 700 সিঁড়ি 800 সিঁড়ি উঠতে পারবেন না, ওদের গাড়ি করতে হবে, হাতি করতে হবে, এরকম একটা ব্যাপার হয়। তো সেরকম কোনো কিছু ব্যাপার নয়। আমরা তো সবাই মিলেই উঠলাম, 10 মিনিটও লাগেনি, আমরা এই সিঁড়ি উঠে গেছি। মেরে কেটে 100টা সিঁড়ি হয়তো হতে পারে, সুতরাং এমন কিছু ব্যাপার নয়। অনেক বয়স্ক মানুষ উঠছেন,
আপনারা পারবেন, একমাত্র যদি একান্ত না ক্ষমতা থাকে চড়ার, সেক্ষেত্রে আপনারা জিপ করতে পারেন। আর জিপ একটা জিপ মানে আপনি একজন এলেও যে পুরো টোটাল ভাড়া করতে হবে, আর 10 জন এলেও যা ভাড়া সেটা দিতে হবে। সুতরাং কম সংখ্যক লোক এলে সেটা একটু খরচা সাপেক্ষ। বেশি যদি আপনারা এখন অনেকগুলো ফ্যামিলি মিলে গ্রুপ করে 10 জন আসেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সেটা হয়তো সুবিধা হতে পারে। তাহলে সেইটা একটা বুঝে শুনে করবেন। আর এছাড়া আর কিছু নয়, আপনি এটা আসতেই পারেন এবং হেঁটে সহজে পৌঁছে যাবেন। আমি তো ছবি তুলতে ভিডিও তুলতে যাচ্ছি, তাতে একটু সময় বেশিও লাগছে, সুতরাং অসুবিধা নেই। এই যে জিপগুলো দেখুন এই দিকের রাস্তা দিয়ে যায়, হ্যাঁ এই মোটামুটি। তো চলুন তাহলে আমরা ফিরে যাই, ওখানে আবার বাস ধরবো, ওখান থেকে বাস ধরে আমরা বাড়ি চৌপার মেট্রো স্টেশনের কাছে পৌঁছে যাব। চলুন তাহলে যাই। জয়পুরে মার্কেট, এখান থেকে মার্কেটিং চাইলে করতে পারেন, সস্তায় সব কিছু পাওয়া যায়। ঠিক মেট্রো স্টেশনের পাশেই মার্কেট। চলুন, আমরা দাঁড়িয়ে আছি বাড়ি চৌপার মেট্রো স্টেশনে। আমরা ফিরবো এবার জয়পুরে, আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমরা যাব, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে ট্রেন ধরবো 2:30টার সময়। Attention please. The train now arriving at platform 1. Terminates here. অবশেষে আমরা বেরিয়ে পড়লাম জয়পুর থেকে। এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজমির শিয়ালদা এক্সপ্রেসে করে আমরা বাড়ি যাব। ট্রেন আসবে 2:30টার সময়। আর আগামীকাল বর্ধমান নামবো, বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। ওই দুপুরে 1:30টা নাগাদ বর্ধমান নামার সময়। দেখা যাক কখন পৌঁছায়। তো কেমন লাগলো আমাদের গোটা রাজস্থান ভ্রমণের সিরিজ, কম খরচে কীভাবে ঘোরা যেতে পারে সবটা দেখানোর চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর একটু চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।